পিপিএম কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এবং আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, মানবাধিকার কর্মী, সভাপতি হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। এবং একই সঙ্গে আপনারা যারা এই মুহূর্তে শুনছেন টিভি সেটের সামনে, তারা তো আছেনই, আপনারা ফোন উঠাবেন। আমি জানি আপনাদের অনেকের আমাদের ফোন নাম্বার মুখস্থ, ফোন করবেন। আপনার ফোন থেকেই আমরা আশা করি আমরা সঠিক উত্তরটি আমরা এই সময়ের সবচেয়ে ভালো প্রশ্নটি আপনার কাছ থেকেই আমরা পেয়ে যাব, কারণ ভুক্তভোগী তো আপনারাই। আমার মনে হয় আমরা গুরুত্বপূর্ণ মানুষকে পেয়েছি আজকের অনুষ্ঠানে। ফলে আমরা সময় নষ্ট না করি, আমরা সরাসরি আলোচনায় যাই না। আসাদুজ্জামান মিয়া, আজকেও আপনি প্রেস কনফারেন্স করেছেন, সামনে ছুটিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ, ঢাকা শহর। এই সময় সকলের নিরাপত্তা নিজে নিশ্চিত করে বাড়িতে যাবার পরামর্শ দিয়েছেন। কি করলে আসলে সত্যিকার অর্থে একটি বাড়ি নিরাপদ হতে পারে? আসাদুজ্জামান মিয়া, আপনি শুনছেন? আপনি আমাকে? জি, ধন্যবাদ। আমি প্রথমে, আপনি যেমনটি বলেছিলেন যে পবিত্র মাহে রমজান এবং ঈদ উল ফিতর উপলক্ষে জনগণের নিরাপত্তা বিধানের জন্য আমরা কিন্তু 3টে স্তরে আমাদের নিরাপত্তা পরিকল্পনা করেছি। একটি হচ্ছে ঈদ পূর্ববর্তী, অর্থাৎ মাহে রমজানের সময়। এই সময়ে বিভিন্ন শপিং মলে প্রচুর ক্রেতা বিক্রেতা যেয়ে থাকে এবং এখানে প্রচন্ড ভিড় হয়। সেই জন্য চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, অজ্ঞান মলম পার্টি। গত বছরের তুলনায় এই বছরে যদি পরিসংখ্যান আমরা করি, তাহলে আপনাদের কাছে পরিসংখ্যানটি কেমন, এখন পর্যন্ত চিত্রটি কেমন? যে দেখুন, আমরা গত বছর না, বিগত যে কোনো সময়ের সাথে তুলনা করি তাহলে আমরা বলবো চুরি, ডাকাতি, ছিনতাই, অজ্ঞান মলম পার্টি, দৌরাত্ম্য একেবারে, এটা অত্যন্ত নিম্নমুখী। এটার কারণ হচ্ছে আরো 2 মাস আগে থেকে কিন্তু আমরা সুপরিকল্পনা নিয়েছি, নিরবিচ্ছিন্ন সুদৃঢ় একটা নিরাপত্তা পরিকল্পনা আমরা গ্রহণ করেছি অনেক আগে থেকে। এবং আমাদের গোয়েন্দা সংস্থাগুলো, আমাদের ডিবি পুলিশ, আমরা কিন্তু বহু আগে থেকে এই বিষয়গুলো আমরা নিবৃত করার জন্য আমরা প্রিভেন্টিভ পুলিশিং আমরা আগে থেকে করেছি। এখনো পর্যন্ত জনগণের নিরাপত্তা নিয়ে আমরা সন্তুষ্ট। আমি বিভিন্ন মার্কেটে গিয়েছি, মার্কেটের মালিকদের সাথে কথা বলেছি, ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি। এভরিবডি ইজ হ্যাপি। গভীর রাত পর্যন্ত কেনাবেচা হচ্ছে, জনগণ রাতে মার্কেটে যাচ্ছেন এবং আসছেন। পথে কোথাও চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো কোনো ঘটনা আমাকে শুনেছি আপনি বলেছেন ছিনতাইকারী ধরা পড়লেই পুলিশকে তাৎক্ষণিক গুলি করার নির্দেশও আপনি দিয়েছিলেন। জি, আপনি সঠিক বলেছেন। চুরি, ডাকাতি, ছিনতাই, অজ্ঞান মলম পার্টির যে অপতর্ক, এটা রোধের জন্য আমরা সুদৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি বারংবার। যে কোনো অবস্থাতে হোক আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আচ্ছা, আমি যে কথাটা বলেছি, যদি এই ধরনের চুরি ছিনতাই রোধের জন্য আমরা আইনি প্রক্রিয়া রয়েছে। আপনি জানেন ফৌজদারি কার্যবিধির 46 ধারা বিবৃত করা আছে অ্যারেস্ট কিভাবে করতে হবে। আমরা প্রথমে মুখে বলবো যে আপনি অ্যারেস্ট, সেটা যদি কাজে না হয় হাত দিয়ে বলবো যে আপনাকে অ্যারেস্ট করা হলো, সেটা যদি না হয় জোরপূর্বক আমি তাকে অ্যারেস্ট করবো। এবং 46 এর বলা আছে এরপর গ্রেপ্তার জন্য পলায়ন করার চেষ্টা করে, যে অপরাধের জন্য আমি তাকে গ্রেপ্তার করতে চাচ্ছি সেটি যদি হয় যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ডের মতো অপরাধ, তাহলে তাকে গুলি করেও গ্রেপ্তার করার নির্দেশনা আমাদের দেশের প্রয়োজিত আইনে আছে। আমি ওই আইনটাকে বিদ্ধৃত করে বলেছি, যদি এমনটি হয় যে ছিনতাইকারীকে গ্রেপ্তার করা আমাদের একান্ত দরকার, সেক্ষেত্রে আমরা লাস্ট রিসোর্ট, যেটা গুলি করার মতো ঘটনা, সেটা করতে আমরা পিছু হব না। তবুও জনগণের নিরাপত্তার জন্য আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। আমরা ব্যক্তিগতভাবে আমি কিন্তু জানতেই চাই, একজন ছিনতাইকারী যখন ধরা পড়ে বা অন্যান্য ক্ষেত্রেও যখন কোনো গুরুতর অপরাধী ধরা পড়ে, মানুষ যখন তাকে ধরতে এগিয়ে আসে, এরপর সেই মানুষগুলোর কি পরিস্থিতি হয়, এই আলোচনায় আমরা ফিরবো। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, আপনার কাছে এখন পর্যন্ত যে কথাটি আমরা শুনছি, অন্যান্য বারের তুলনায় এবারের সাধারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ খানিকটা ভালো বলছেন ঢাকার পুলিশ কমিশনার, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। দেখুন, এইটার একটা প্রেক্ষাপট আছে, যে প্রেক্ষাপটটা হলো যে আমাদের ঢাকা সহ সারা দেশে বেশ কিছুদিন আগে থেকে, আরো 2-3 মাস আগে থেকে এই যে জঙ্গিরা বিভিন্নভাবে হত্যা করছে, এই সমস্ত হত্যা এবং জঙ্গিদের খুঁজে বের করা, এবং কিছুদিন আগে একটি সাঁড়াশি অভিযান দেশব্যাপী হয়েছে। এই সামগ্রিক অবস্থার প্রেক্ষাপটে যে একটা প্রতিক্রিয়া যেটা হয় আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে, সেটি হওয়ার কারণেই কিন্তু এই কথাটা আজকে সামনে চলে এসেছে যে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। এটার প্রেক্ষাপটটা এই কারণেই আমরা
পজিটিভলি বলছি এই কারণে, যেহেতু আগে থাকতেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা ব্যাপক অংশগ্রহণ এবং ব্যাপক আপনার অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাচ্ছিলাম অন্যান্য বিভিন্ন প্রেক্ষাপটে, এবং সেই কারণে এটার এফেক্টটা এখানে হয়েছে। আর সবচেয়ে যে অপারেশনের আগে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি তো অন্য আরেক রকম ছিল। হ্যাঁ, সেটি অবশ্যই ছিল। সেজন্য বলছি, কারণ আপনার সবসময় দেখবেন আপনার যারা অপরাধ করে তারা যদি একটু পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে থাকে, তারা যদি একটু স্বাভাবিক মনে করে, তাহলে অপরাধের মাত্রাটা বৃদ্ধি পায়। আর যদি তারা দেখে অপরাধ করাটা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে করতে হয়, একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে, সেক্ষেত্রে অপরাধ কিন্তু নিয়ন্ত্রিত হয়। এবং সেই কাজটি হয়েছে যে সরকারের পক্ষ থেকে বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই জঙ্গিদেরকে গ্রেপ্তার সহ বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে যে সমস্ত তৎপরতা পুলিশের পক্ষ থেকে ঢাকা সহ সারা দেশে হয়েছে, এটির একটি পরোক্ষ প্রতিক্রিয়াই হয়েছে অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে। সেদিক থেকে আমি মনে হয় যে সেই কারণেই মনে হয় সারা দেশে যে জঙ্গি বিরোধী যে অভিযান হয়েছে তার ফলে জঙ্গিরা খানিকটা নিবৃত হলো, অথবা তারা নতুন করে শক্তি সঞ্চয় করে, যেহেতু একেবারে একটা পরিকল্পনা থাকতেই পারবেন যারা অপরাধ করবে তাদের যদি এক এক ধরনের কত অপরাধের মধ্যে কতগুলো কিন্তু পার্থক্য আছে। একটা হলো সিম্পল অপরাধ, ধরেন আপনি যে ছিনতাইয়ের কথা বললেন, একজনকে ছিনতাই, এটা কিন্তু আপনি ধরেন খুব পরিস্থিতি সব জায়গায় পুলিশ আছে, ছিনতাই করার সুযোগ নাই, ও কিন্তু আজকে চুপ হয়ে গেল, ছিনতাই করবে না। কিন্তু আপনি জঙ্গিদের ব্যাপারে যদি বলেন সেটা হলো ভিন্ন প্রেক্ষাপট, কারণ তাদের তো একটা পরিকল্পনা, তাদের একটা পলিটিক্স, রাজনীতি, অনেক কিছু মাথায় থেকে তারা কাজটা করে। সেক্ষেত্রে এই অভিযানের প্রেক্ষিতে তারা হয়তো কিছুটা পিছিয়ে গেছেন, কিন্তু ভিতরে ভিতরে আবার এটিকে ওভারকাম করে কি ধরনের পরিকল্পনার মাধ্যমে নতুন করে তাদের কর্মসূচি বাস্তবায়িত করা যায় সেটা কিন্তু তারা করবেন। সেটির ব্যাপারে কিন্তু প্রশাসন বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমার মনে হয় যে আরো সতর্ক হতে হবে, এবং তাদেরকে আরো বড় কাছ থেকে জানি না যে ফার্দার এরপরে জঙ্গিদের মোকাবেলার জন্য আপনাদের আর কি পরিকল্পনা আছে, যদি যতটুকু আপনারা জানাতে পারেন। দেখুন, আমি আপনার মাধ্যমে আমি জানাতে চাই যে পুলিশের এই অভিযান কিন্তু বিভিন্ন ধরনের আছে। একটা হলো ভিজিবল পুলিশিং ব্যবস্থা, যেটা আমরা অভিযানের কথা বলছেন, আমরা অভিযান করেছি। এর মাধ্যমে দুটো জিনিস হয়, একটা হচ্ছে মানুষের সেন্স অফ সেফটি, তো নিরাপত্তা বোধ বেড়ে যায়, এবং অপরাধীদের একটা ভীতি সঞ্চার হয়, যে কাজটি আমরা বিগত অভিযানে আমরা করতে পেরেছি অত্যন্ত সাকসেসফুলি। কিন্তু আমাদের স্বাভাবিক যে পুলিশি কার্যক্রম, আমাদের ইন্টেলিজেন্স বেসড অপারেশন, টার্গেটেড অপারেশন, এটা কিন্তু থেমে নাই, এটা আমাদের চলমান প্রক্রিয়া। জঙ্গিদের যে নেটওয়ার্ক ছিল, আমি জিজ্ঞেস করি, ঢাকা শহরে আপনার দায়িত্ব, জঙ্গিদের যে নেটওয়ার্ক ছিল সেই নেটওয়ার্ক আপনারা ভেঙে দিতে পেরেছেন কি না? আমরা নেটওয়ার্ক ভেঙে দিতে পেরেছি কিনা সে কথা, অথবা যারা একেবারেই গোড়ার নেতৃত্ব দিচ্ছে তাদেরকে ধরতে পারা গেছে কিনা? যে আমি বাংলাদেশে আপনি জানেন যে জঙ্গিরা কিন্তু দুটো ধারায় বিভক্ত, একটা হলো জেএমবি গ্রুপ, আর একটা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম বা আনসারুল ইসলাম এবিটি। এই দুটো গ্রুপই কারা নেতৃত্ব দেয় এবং এর পিছনে কারা আছে এটা কিন্তু মোটামুটি তথ্য আমাদের গোয়েন্দারা জানে। আপনি জানেন যে আমাদের নতুন যে কাউন্টার টেররিজম ইউনিটটা হয়েছে তারা, এবং আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চ, তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই নেটওয়ার্ক নিয়ে কাজ করছে। আমাদের একঝাঁক তরুণ এবং মেধাবী আইটি প্রশিক্ষিত অফিসাররা সার্বক্ষণিক এটা নিয়ে কিন্তু তারা পর্যালোচনা করছে। আমরা তাদের নেটওয়ার্ক সম্বন্ধে মোটামুটি জানি, এবং তাদের অ্যাক্টিভ সদস্যদের কিছু কিছু জানি, তবে তাদের কিছু স্লিপার সেল রয়েছে, প্রত্যেকটা সেলের খবর হয়তো আমরা এখনো জানি না, এবং একটা সেল যে অপরাধ করে অন্য সেল হয়তো সে অপরাধটা জানে না। কিন্তু আমি বলবো মোটাদাগে যদি আমি বলি, তাহলে এদের কর্মকাণ্ড সম্বন্ধে যথেষ্ট তথ্যপত্র আমাদের কাছে রয়েছে, যে কারণে আমরা বলবো যে এদের কর্মকাণ্ডগুলো আমরা কিন্তু যথেষ্ট কার্যকরভাবে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে রেখেছি। আমি একটা কথা আপনাকে এখানে উল্লেখ করতে চাই যে ইউরোপ এবং আমেরিকা ট্রিলিয়ন ডলার খরচ করে তারা কিন্তু এই জঙ্গিবাদের কোনো কুলকিনারা করতে পারেনি। কিন্তু আমাদের এখানে বাংলাদেশে টোটাল জঙ্গি সম্পৃক্ত 40টা মামলা হয়েছে, যার 39 মামলা আমরা কিন্তু আসামিদের শনাক্ত করেছি। ইতিমধ্যে একটি মামলা রায় হয়েছে, এবং আপনি জানেন যে বাংলাদেশে 62 জন জঙ্গিকে বিভিন্ন মেয়াদে বিজ্ঞ আদালত কর্তৃক সাজা প্রদান করা হয়েছে, এবং অভিজিৎ হত্যা মামলা বলেন এবং রিসেন্ট মামলাগুলো বলেন, প্রত্যেকটি মামলা আমরা কিন্তু যথেষ্ট অগ্রগতি, আমাদের সফলতা হয়েছে। তা আমাদের যে আইটি সাপোর্ট, আমাদের লজিস্টিক সাপোর্ট বা আমাদের যে সীমা, এটা সত্ত্বেও আমি বলবো বাংলাদেশ পুলিশ এবং আমাদের তদন্তকারী টিমের সফলতা কিন্তু ইনশাআল্লাহ আমি বলবো খুবই আশাব্যঞ্জক এবং অত্যন্ত আমি বলবো প্রশংসার যোগ্য। আমরা কাজ করে যাচ্ছি। আমি মনে করি না যে তারা দমন হয়ে গেছে বা আমাদের অভিযানের কারণে তারা এটা বন্ধ দিয়েছে। সাময়িকভাবে তারা হয়তো চুপ মেরে আছে, কিন্তু তাদের
এই কর্মকাণ্ডকে নিবিড় পর্যবেক্ষণ করে তাদেরকে কিভাবে আরো কার্যকরভাবে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা যায়, মূলোৎপাটন করা যায়, সেজন্য আমরা সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমরা কিন্তু সমন্বিতভাবে আমরা এই কাজগুলো আমরা করে যাচ্ছি। যাদেরকে আপনারা ধরেছেন তাদের কাছ থেকে আপনারা কি ধরনের তথ্য আসলে পেয়েছেন? এই গ্রুপগুলো কি আসলে আন্তর্জাতিক চক্রান্তের অংশ, নাকি এরা স্থানীয়ভাবেই তারা নিজেরা নিজেরা সংগঠিত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্তে নেমেছে?